সদ্গুরু, আপনি শিবকে বিরাট গুরুত্ব দেন। কেন গৌতম বুদ্ধ বা অন্যান্য জৈন গুরুদের মতো মহাত্মারা শিক্ষা দেওয়ার সময় শিবের উল্লেখ করেন না? এইসব প্রশ্ন আর চিন্তাভাবনা আসছে এমন একটা মানসিকতা থেকে যা অর্গানাইজড রিলিজিয়ন বা সংগঠিত ধর্মে বেড়ে ওঠে। আমরা এখানে শিব বনাম অন্য কারোর কথা বলছি না, কারণ যাকে আপনি শিব বলছেন তার মধ্যে আপনারা যা বলছেন এই সব কিছুই আছে। জীবনের ছোট্ট একটা দিক, এটা বা সেটা কেউ হয়তো জানতে পেলেন আর সেটা নিয়েই কথা বলতে শুরু করলেন আর জনপ্রিয় হয়ে গেলেন। তাদের ছোট করার চেষ্টা করছি না, তারা সবাই চমৎকার মানুষ ছিলেন যারা মানবতার মহান সেবা করেছেন। কিন্তু আমি বলছি, উপলব্ধি বা দেখার গভীরতার দিক থেকে শিবের সমান কেউ আসেননি। আর আমার কাছে শুধু উপলব্ধি বা পারসেপশনই মূল্যবান। আপনার কাছেও তাই হওয়া উচিত। বাকিটা বানিয়ে ফেলা যায়। বাকি সবকিছুই সাজসজ্জা মাত্র। তো আপনারা জেনের কথা বলছেন। স্বয়ং শিবের চেয়ে বড় জেন মাস্টার আর কে হতে পারেন? আপনারা শুনেছেন একজন জেন মাস্টারের কথা, তার ছেলেই তাকে বোঝেনি। গুয়েতির কথা শুনেছেন? সেই জেন মাস্টার গুয়েতি সবসময় এইরকম করতেন। কথা বলতে বলতেও মানুষ ভাবত উনি আমাকে আঙুল দেখাচ্ছেন কেন। উনি আসলে সবসময় বোঝাতে চাইতেন সবাই এক। এটাই শিক্ষা। বাকি যা বলছি তা জরুরি নয়, এটাই আসল শিক্ষা। তো একটা ছোট্ট ছেলে ছিল, কারণ বৌদ্ধ মঠ, জেন মঠগুলোতে ছোট ছোট বাচ্চারাও সন্ন্যাসী হয় 4-5 বছর বয়সেই। তো ওই ছেলেটা যে ওই মঠেই বড় হচ্ছিল, সে গুয়েটিকে দেখল, আর জানেন তো বাচ্চারা অনুকরণ করে, তাই ছেলেটাও সব জায়গায় কেউ কিছু বললেই। গুয়েটি একদিন এটা দেখলেন। উনি ছেলেটির 16 বছর বয়স হওয়া অবধি অপেক্ষা করলেন। একদিন উনি ছেলেটাকে ডাকলেন আর এমন করলেন। ছেলেটাও অভ্যেসবশত, কারণ সে সব জায়গায় এমনটাই করে বেড়াতো, সেও আঙুল তুলল। উনি সঙ্গে সঙ্গে একটা ছুরি বের করে আঙুলটাকে কেটে দিলেন। আর বলা হয় ছেলেটি জ্ঞান লাভ করল। হঠাৎ সে আসল বিষয়টা দেখল যে সব এক নয়, সব আসলে শূন্য। শিব অনেক আগেই, এর চেয়েও আগে কোথাও একটা থেকে ফিরছিলেন। সবসময় একটা ত্রিশূল সাথে রাখতেন। ত্রিশূল মানে 3টে ফলা রয়েছে যা তিনি সবসময় ত্রিশূলটা রাখতেন মানুষকে দেখাতে যে 3টি মাত্রা আছে। আপনি নিজে, আপনার অস্তিত্বের প্রকৃতি, যা জানেন ও জানেন না। আর যা জানেন না সেটাই রাজা, যা জানেন তা কিন্তু নয়। তো একদিন শিব দীর্ঘকাল পর ফিরলেন। দেখলেন অচেনা এক ছেলে, যে ওনারই ছেলে। এখন তার বয়স 10-11 বছর। যখন শিব এলেন, ছেলেটি ছোট্ট একটা ত্রিশূল হাতে দাঁড়িয়ে শিবকে থামানোর চেষ্টা করল। শিব তাকে দেখলেন আর মুন্ডুটা উড়িয়ে দিলেন। ত্রিশূলটা নয়। তারপর যা নাটক হওয়ার হলো, আর তারপর আরেকটা মাথা লাগিয়ে দিলেন, একটা গণের মাথা ছেলেটির ধরে। আর সে এক অসাধারণ মেধাবী ছেলে হয়ে উঠল। এমনকি আজও ভারতে কেউ পড়াশুনো বা কিছু শুরু করতে চাইলে প্রথমেই তারা এই ছেলেটির পুজো করে। সেই গণ আজ হয়ে গেছে গজ। লাগানো হলো গণের মাথা, কিন্তু গণেশের জায়গায় সে আজ দেখতে গজেশ। লোকে তার মুখটা বদলে হাতির মাথা বানিয়ে দিয়েছে, কিন্তু সে হয়ে উঠেছিল বুদ্ধিমত্তা আর মেধার এক জীবন্ত প্রতীক। তারা বলতো এমন কিছুই ছিল না যা সে জানত না।
তো ওটাই ছিল জেনের প্রথম নিদর্শন। তো সব কিছুই, এই জগতের যে বিষয় নিয়েই কথা বলুন না কেন, ওনার জীবনের বাইরে কিছুই নেই। উনি এতই জটিল আর এতই সম্পূর্ণ। আর ওনার কোনো শিক্ষা বা বাণী ছিল না, শুধুই ছিল উপায় বা পদ্ধতি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদের বাণী বা শিক্ষা আছে, আপনি আর কটা আঙুল কাটতে পারেন? এইরকম পদ্ধতি কি প্রয়োগ করা যায়? আপনি কি চাইলেই গুয়েটির ওই আঙুল কাটার পদ্ধতিটা প্রয়োগ করতে পারবেন? আঙুল কাটায় একটা ছেলে বুঝে গেল, কিন্তু যদি অনেকের আঙুল কাটেন তবে শুধু পঙ্গু মানুষই বাড়বে, কাজের কাজ হতো না। তাই শিবের তরফ থেকে কোনো বাণী নেই, আছে কেবল পদ্ধতি। আর সেই পদ্ধতিগুলো 100%ই বৈজ্ঞানিক পদ্ধতি। উনি দিয়েছিলেন 108টি পথ, আর তার সাথে আরও 6টা যোগ করে বলেছিলেন 112টা পথের কথা। 112টা পথ, কারণ শরীরে 114টা চক্র আছে, তার মধ্যে 2টো শরীরী কাঠামোর বাইরে। উনি বললেন ওই জগৎটা শুধু তাদের জন্যে যারা সব কিছুর ঊর্ধ্বে। সাধারণ মানুষের জন্যে কেবল 112টা পথই আছে। আর উনি পরিষ্কার পদ্ধতি দেখালেন যে কিভাবে এই 112টা মাত্রা ব্যবহার করতে পারেন, যেভাবে এই জীবনটা তৈরি হয়েছে, এবং কিভাবে সেই প্রত্যেকটি পথের মাধ্যমেই সত্য উপলব্ধি করতে পারেন। একটা সুন্দর গল্প আছে। যখন উনি জীবনের গঠনতন্ত্র বা মেকানিক্সের ব্যাখ্যা করছিলেন সপ্তঋষিদের কাছে, তখন একজন সাক্ষী ছিলেন, এবং সেই সাক্ষী কিন্তু আনন্দ তীর্থের মতো কেউ নন, তিনি পার্বতী। তিনি ইতিমধ্যেই পূর্ণ আত্মজ্ঞানী। শিব তাকে শিখিয়েছিলেন বা উপলব্ধি করিয়েছিলেন অত্যন্ত নিবিড় এক উপায়। কিন্তু যখন সপ্তঋষিরা বসলেন, তখন শিব চলে গেলেন অন্বেষণের এক সম্পূর্ণ অন্য মাত্রায়। তাই এটা পার্বতীর খুব ইন্টারেস্টিং লাগল, যে বিষয়টা তার ক্ষেত্রে এত সহজে ঘটেছিল সেটাই এখন কতটা জটিল একটা প্রক্রিয়া। তাই যখন শিব জীবনের বিভিন্ন মাত্রা ব্যাখ্যা করছিলেন, উনি বললেন 112টা উপায় আছে যার মাধ্যমে একজন মানুষ মুক্তি পেতে পারে। তিনি একজন নারী, তিনি পূর্ণ জ্ঞানপ্রাপ্ত, এবং সর্বোপরি তিনি শিবের স্ত্রী। তিনি বললেন মোটে 112টা কেন, নিশ্চয়ই আরও পথ থাকবে। শিব তখন জীবনের গঠনকে দেখছেন, সবকিছুকে গভীরে দেখছেন। উনি কোনো বাণী বা দর্শন বা ফিলসফি দিচ্ছিলেন না। এত গভীর মনোযোগে থাকায় পার্বতীর প্রশ্ন ব্যাঘাতের মতো লাগলো, তাই হাত নেড়ে বললেন, উফ, বসো তো, মাত্র 112টাই পথ। কারণ উনি কিছুর গভীরে ঢুকছেন, আর পাশ থেকে কেউ খুব ব্যক্তিগত বা খেয়ালি মন্তব্য করল, তাই উনি বললেন যে উপায় মাত্র 112টাই। পার্বতী বললেন আমি আরও খুঁজে বের করব। শিব বললেন যাও গিয়ে খোঁজো। তারপর পার্বতী গেলেন। তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানী, তবুও তিনি আরও উপায় খোঁজার চেষ্টা করলেন। বলা হয় অনেক অনেক বছর সাধনার পর তিনি ফিরে এলেন। শিব তখনও কথা বলছেন 7 জন শিষ্য বা সপ্তঋষিদের সাথে। তিনি স্ত্রী হওয়ার সুবাদে শিবের পাশেই বসতে পারতেন, কিন্তু তিনি এসে ঠিক এক ধাপ নিচে বসলেন। তিনি চাননি ঋষিরা জানুক, কিন্তু চেয়েছিলেন শিব জানুক যে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি শুধু এসে এক ধাপ নিচে বসলেন, এটা বোঝাতে যে শিব যে চ্যালেঞ্জ দিয়েছিলেন তাতে উনি হেরে গেছেন। তিনি অন্যদের জানাতে চাননি, শুধু ওনাকেই জানাতে চেয়েছিলেন। তো 112টা আলাদা পথ রয়েছে। শিব যা বলেছেন তা হল জীবনের মেকানিক্স বা যন্ত্রবিজ্ঞান, কোনো দর্শন নয়, কোনো বাণী নয়, কোনো সামাজিক প্রাসঙ্গিকতা নয়, শুধুই বিজ্ঞান। সামাজিক প্রাসঙ্গিকতা আমরা যোগ করি শুধু বিষয়টাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে, না হলে এটা বড্ড বেশি সায়েন্টিফিক। এই বিজ্ঞান থেকেই এক একজন গুরু বা মাস্টার টেকনোলজি তৈরি করেন। শিব কোনো টেকনোলজি দেননি, তিনি শুধু এর বিজ্ঞানটা দিয়েছিলেন।
যে টেকনোলজি আজ আপনারা ভোগ করছেন, সেটা স্মার্টফোন হোক বা কম্পিউটার বা অন্য কোনো গ্যাজেট যাই ব্যবহার করছেন, এর পেছনে একটা বিজ্ঞান আছে। সেই বিজ্ঞানটা হয়তো আপনার কাছে প্রাসঙ্গিক নয়, আপনি শুধুই টেকনোলজি ব্যবহার করছেন, কিন্তু কেউ যদি ওই বিজ্ঞানটা আয়ত্ত না করত তবে টেকনোলজিটা পেতেন না। যে অ্যালগরিদম থাকে একটা সাধারণ সফটওয়্যার তৈরি করার পেছনে, তা কিন্তু খুবই জটিল। মাঝে মাঝে আপনারা নিশ্চয়ই কোডেড ভাষায় ইমেল পেয়েছেন, দেখেছেন কখনো? বুঝতেই পারবেন না ওটা টাইপ করেছিলেন। সব অর্থহীন হিজিবিজি লেখা মনে হয়, কিন্তু অন্য কেউ লেখাটা বোঝে, আর সেই কারণেই ওটা কাজ করছে। এখন এখানে আমরা শুধু সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ ব্যবহার করছি। আমি কথা বললে এই অ্যাম্প্লিফায়ারগুলো আমার তৈরি শব্দকে শুধু বাড়িয়ে দিচ্ছে আর শব্দ তরঙ্গ হিসেবেই ভেসে যাচ্ছে। কিন্তু ধরুন আপনার সাথে ফোনে কথা বলছি, তখন আমি যা বলছি তা কিন্তু শব্দ তরঙ্গ হিসেবে যাচ্ছে না, যাচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে। সেখানে পৌঁছে আবার নিজেকে বদলে নিচ্ছে। তাই যখন এখান থেকে যাচ্ছে, আপনি মোবাইল ফোনে কথা বলছেন, সেটা এখান থেকে বেঙ্গলুরু যাচ্ছে, এটা শব্দ তরঙ্গ হিসেবে যাচ্ছে না, যাচ্ছে অন্য কোনো রূপে। যদি সেটা শোনেন বা শুনতে পারেন বা অনুভব করেন, সেটা সম্পূর্ণ অন্য কিছু একটা হবে। কিন্তু অন্য আরেকটা যন্ত্র ওটাকে আবারও শব্দ তরঙ্গে বদলে দেয়, যাতে আপনি সেটা বুঝতে পারেন। তো শিব যা বলছেন তা কিন্তু বিশুদ্ধ বিজ্ঞান। উনি টেকনোলজির কথা বলছেন না, উনি সেটা সপ্তঋষিদের ওপর ছেড়ে দেন, যাতে তারা সেই সময় ওনাদের সামনে থাকা মানুষদের জন্য উপযুক্ত টেকনোলজি বানিয়ে নেন। আমাদের যেমন দরকার সেই রকম গ্যাজেট বা যন্ত্রই আমরা বানিয়ে নিই, কিন্তু মূল বিজ্ঞানটা তো একই, তাই না? ওটার কিছুই বদলায়নি। তো আমি সবসময় শিবের কথা বলি, তার কারণ এটাই মূল বিজ্ঞান। টেক বা প্রযুক্তিটা গুরুত্বপূর্ণ নয়, বিজ্ঞানটাই আসল গুরুত্বের। প্রযুক্তি বানিয়ে নেওয়া যায়, টেকনোলজি মানুষ বানিয়ে নেয়। যেহেতু একটা মৌলিক বিজ্ঞান রয়েছে, সেটাকে ব্যবহার করে আমরা কিছু একটা বানাচ্ছি। যেসব যন্ত্র আজ প্রাসঙ্গিক, কাল হয়তো তার কোনো গুরুত্বই থাকবে না। ইতিমধ্যেই কত জিনিসের সাথে সেটা হয়েছে। কত গ্যাজেট ছিল যাদের খুব দামি ভাবতাম, আজ আর তা মূল্যবান নয়, কারণ নতুন যন্ত্র এসে গেছে, কিন্তু বিজ্ঞানটা একই। তো কী ধরনের গ্যাজেট আমরা বানাবো তা শুধুই নির্ভর করে এই মুহূর্তে সামনে কে বসে বা সময়ের দাবি কি তার ওপর। তো এই প্রসঙ্গে একটা খুব খুব বড় পার্থক্য আছে। যাকে আপনারা আদিযোগী বলছেন আর অন্য বাকি যাদের নাম করলেন তারা সবাই টেকনোলজির লোক। তারা বিজ্ঞানের একটা দিক আয়ত্ত করেছিলেন, আর সেই মুহূর্তে সামনে যারা ছিল তাদের জন্য নির্দিষ্ট টেকনোলজি বা উপায় তৈরি করে দিয়েছিলেন। সেই সময়কার মানুষদের জন্য ওটা কাজ করেছিল, আর সেটাই সেই মুহূর্তে গুরুত্ব রাখে। কিন্তু আমরা যে আদিযোগীকে দেখছি, তিনি সেই মৌলিক বিজ্ঞান। আজকের এই সময় এটা খুব জরুরি। এমন একটা সময় যখন মানবজাতি আজকে যে অবস্থায় পৌঁছেছে, যে কারণেই হোক না কেন, তাতে এই মূল বিজ্ঞানটাকে আরও শক্তিশালী করাটা জরুরি।